চারিদিকে একটাই আলোচনা, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সেপ্টেম্বরের শেষের দিকেই বসছে নতুন সংসদের অধিবেশন। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং সেখানেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। গত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারেক রহমানকে একক দায়িত্ব দেয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। কে হবেন রাষ্ট্রপতি সেটা সিলেক্ট করার একক দায়িত্ব তারেক রহমানের। এই প্রক্রিয়াটা আমরা ঠিক আওয়ামী লীগেও দেখেছি। আওয়ামী লীগের যখন স্থায়ী কমিটি বসতেন, বড় কোনো সিদ্ধান্তর ব্যাপার হতো, তখন স্থায়ী কমিটির সবাই শেখ হাসিনাকে খুশি করার জন্য সবাই বলতেন যে এটা ঘোষণা করার দায়িত্ব আপনার। এরকম সিদ্ধান্ত দেওয়া হতো যে এটা সিলেক্ট করার দায়িত্ব কিংবা এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শেখ হাসিনার। যেমন এই সরকার গঠনের পরেও মন্ত্রিপরিষদের সদস্য কারা হবেন এটার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী। এটা ছাড়া তিনি ছাড়া আর কেউ জানেন না। কে মন্ত্রী হবেন না হবেন এটার প্রধানমন্ত্রী। এই ব্যাপারগুলো বাংলাদেশের রাজনীতিতে মানে পরিবারতন্ত্রের যে রাজনীতি মানে এবং এক নায়কতন্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা একেবারে স্পষ্টভাবে দেখতে পাই। যাই হোক, আমরা গতানুগতিক পরিবারতন্ত্রের রাজনীতি থেকে তো বেরোতে পারবো না, বের হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কারণ এই দুই দলের বাইরে তৃতীয় যে শক্তি বাংলাদেশের রাজনীতিতে উত্থান ঘটবে সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখিনি। যখন চরমভাবে ব্যর্থ হতে দেখেছি তরুণ শক্তিকে, যারা ডক্টর ইউনূসের কল্যাণে ডক্টর ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন দল করেছিল, তারা আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার স্বপ্ন জাগিয়ে সেই স্বপ্ন ভঙ্গ করে ফেলেছে। এরই মাঝে তারেক রহমানের কাছে একক দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে তারেক রহমান প্রধানমন্ত্রী তো বটেই, তিনি বিএনপিরও মানে সভাপতি, বিএনপির সভাপতি চেয়ারপারসন তিনি। সেই হিসেবে তিনি কাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেন, অনেক নাম আলোচিত হচ্ছে। আর এর মাঝে খুবই সুকৌশলে ডক্টর ইউনূসের নামটা আলোচনায় আনা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের নিউজে এবং সুশীল সমাজের বিভিন্ন জনের বক্তব্যে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি শেষ পর্যন্ত কি হতে চলেছে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তারেক রহমানের উপরে একক দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির গত রাতের স্থায়ী কমিটির বৈঠক শেষে এটা নিশ্চিত করা হয়েছে। বিএনপির মহাসচিব এটা নিশ্চিত করেছেন। গণমাধ্যমগুলো সবাই রাতেই নিউজ করেছে। সেই নিউজটা মানে আমি যেটা বলছি সেটা যে একেবারে সত্য নিউজ, সেটা একটু দেখে নিন। আরটিভির এই শিরোনামটা, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি সিলেক্ট করবেন, এটা স্থায়ী কমিটির সিদ্ধান্ত। সুতরাং এখন ব্যাপারটা গণতান্ত্রিক হয়ে গেল, যেহেতু তার উপরে অর্পণ করা হয়েছে। বিএনপির রাষ্ট্রপতি কপাল খুব একটা ভালো নয়, কারণ আমরা দেখেছি যে এর আগে দুইবার রাষ্ট্রপতি নিয়ে, দুইবার না মূলত তিনবার তারা রাষ্ট্রপতি নিয়ে বড় বড় ধাক্কা খেয়েছে। বদরুদ্দোজা চৌধুরী বিএনপির নেতা ছিলেন, তাকে রাষ্ট্রপতি করার পরে তাকে ইমপিচমেন্টের কবলে ফেলা হলো, তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এই ব্যাপারটা দেখেছি। আব্দুর রহমান বিশ্বাসের ক্ষেত্রে এরকম ব্যাপার আমরা দেখেছি, সেখানেও তিক্ত অভিজ্ঞতা। এবং সর্বশেষ 2006 পর্যন্ত যে সরকার বিএনপির ছিল, সেখানে ইয়াজউদ্দিন আহমেদকে নিয়েও বড় ধরনের ঝামেলা হয়েছে। ইয়াজউদ্দিন আহমেদকে মানে কি বলবো যে নানাভাবে সব কিছু প্ল্যান গুছিয়ে তাকে সরকার প্রধান করা এবং তার দায়িত্বে সব কিছু করা, এই যে কৌশল বিএনপি নিয়েছিল, সেই কৌশলটা বুমেরাং হলো। এবং বুমেরাং হওয়ার ফলে মানে নির্বাচনের ঘোষণা সত্ত্বেও মাত্র কয়েকদিন আগে নির্বাচন বাতিল হয়ে গেল। 111 তৈরি হলো, নতুন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসলো। এরপরে নির্বাচনে আওয়ামী লীগের মানে কি বলবো ভূমিধস বিজয় আমরা দেখলাম। তার মানে অতীত অভিজ্ঞতা থেকে বিএনপি রাষ্ট্রপতির এই জায়গা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকবে, এটাই স্বাভাবিক। এই যে কনসার্ন থাকা, সেখানে বিএনপির শীর্ষ নেতা
এখন আলোচনা একটু বোধহয় একটু কমে এসেছে। আলোচনায় যারা রয়েছেন, যাদেরকে রাখা হচ্ছে, এটা নিয়ে গত মানে রাতে আমরা কালের কণ্ঠের একটা নিউজ দেখেছি। কালের কণ্ঠ যেটা দাবি করছে, তাদের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বঙ্গভবন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, এবং বঙ্গভবনে যাবেন কে, এই ইস্যুতে তারা যে ছবিটা ইউজ করেছে, মজার ব্যাপার হচ্ছে সেখানে তারা ডক্টর ইউনূসের ছবি প্রথমে ব্যবহার করেছে, তারপরে মানে মির্জা ফখরুলের ছবি, এরপরে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকার হাফিজউদ্দিন তার ছবি, এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি রেফাত আহমেদ তার ছবি ব্যবহার করেছে। কালের কণ্ঠ আমরা দেখেছি ইউনূস সরকার মানে দায়িত্ব শেষ করার পরে একের পর এক এই অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূসের বহু কর্মকাণ্ড নিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্ট একের পর এক প্রকাশ করেছে, যাতে ইউনূস সরকারের উপদেষ্টা এবং সাঙ্গপাঙ্গদের অবস্থা একেবারে হালুয়া টাইট অবস্থা হয়ে গেছে। সেই কালের কণ্ঠ ডক্টর ইউনূসের প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছে কোথায়, সেটা আমাদের মগজে ঢুকছে না আপাতত। তবে আমরা ইত্তেফাক সহ অনেক পত্রিকাতেই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন। আমরা সমকালের দেখলাম যে ইনডাইরেক্টলি ইনিয়ে বিনিয়ে সুশীল সমাজের তথাকথিত মানুষগুলো, যারা বাংলাদেশের কল্যাণে কোনো কর্মকাণ্ড কখনো করেননি, বিভিন্ন বিদেশি মিশন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা চেয়েছেন, এবং সর্বশেষ ইউনূস সরকারের দাবিদারিও যারা করেছেন, তারা ইনিয়ে বিনিয়ে ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি হতে পারেন সেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা যখন করছেন, তখন বিএনপির মধ্যে আলোচনা আমার মনে হয় যে একটু মানে এক দুইটা নাম বাদ পড়ে গেছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সবথেকে বেশি শোনা যাচ্ছিল, তাকে মন্ত্রিত্বও দেয়া হয়নি, ভাবা হচ্ছিল তিনিই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, কিন্তু কেন যেন তার নামটা আসতেই আড়ালে পড়ে যাচ্ছে। ডক্টর মঈন খানের নাম এখনও কিছুটা আলোচনায় আসছে। হঠাৎ করেই ডক্টর মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম দুটোকে বাদ দিয়ে হাফিজউদ্দিনের নামটা এগিয়ে এসেছে। এখন বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল এবং হাফিজউদ্দিন এই দুটো নামই আলোচনা হচ্ছে, এবং নতুন করে নাম অন্তর্ভুক্ত হয়েছে রেফাত আহমেদের, সাবেক প্রধান বিচারপতি। এই তিনটা নাম আলোচিত হচ্ছে, কিন্তু আলোচনায় কেন যেন আসছে না মানে একজন বিএনপির খুবই মানে ঘরের আত্মীয়, সেই ঘরের আত্মীয় এবং জোবাইদা রহমানের আপন চাচাতো বোন, তার কথা কেন যেন আসছে না। আইরিন খানের কথা বলছে। তিনি এই মুহূর্তে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন বাংলাদেশের হয়ে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন সহ বিশ্বের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ব্র্যাকের বড় দায়িত্বে তিনি রয়েছেন। এরকম ব্যাকগ্রাউন্ডের একজনকে রাষ্ট্রপতি করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি আরও উন্নত করা, 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে যতটুকু বিতর্ক আছে সেই বিতর্কের উপরে ওঠার, সেই বিতর্ককে ডিঙিয়ে একটা ফ্রেশ ইমেজ তৈরি করা সরকারের, সেই ক্ষেত্রে আইরিন খান কিন্তু একটা ভালো নাম হতে পারত। আমি জানি না শেষ পর্যন্ত কোন নামটা বেছে নেওয়া হবে, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে মনে হচ্ছে যে একটা বড় লবিস্ট বাহিনী নিয়োগ করা হয়েছে, যারা নানাভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, এবং এই লবিস্টের মধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে বিগত সরকারে কাজ করেছেন এরকম মানুষের সংখ্যাই বেশি। তারা এই কাজগুলো করছে, এবং ডক্টর ইউনূস আন্তর্জাতিক পর্যায় থেকে বর্তমান সরকারকে কিংবা তারেক রহমানকে চাপ প্রয়োগ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু আমার মনে হয় যে আমেরিকাকে কনভিন্স করতে না পারলে ডক্টর ইউনূসের কি মানে এই চাপ প্রয়োগ করা সম্ভব হবে? আন্তর্জাতিক যে পর্যায় থেকেই আপনি চাপ প্রয়োগ করুন না কেন, ধরেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে নেই, কারণ খুবই স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের বিরুদ্ধে ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের হয়ে টাকা ইনভেস্ট করেছেন, সেই খবর এখন ওপেন সিক্রেট, এবং সেই সময় ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মানে পাগল ছাগল আখ্যা দিয়ে যে সকল মন্তব্য করেছিলেন, সেই ব্যাপারগুলো ডোনাল্ড ট্রাম্পের ভুলে যাওয়ার কথা নয়। সুতরাং ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের কোনো সহানুভূতি ডক্টর ইউনূসের পাওয়ার কথা নয়। যদি ট্রাম্প প্রশাসনের সহানুভূতি না পান, ইন্ডিয়ার সহানুভূতি জিরো। ইন্ডিয়ার সহানুভূতি জিরো হলে চীনের সহানুভূতি পাবেন বলে মনে হয় না, কারণ মাঝখানে চীনের সঙ্গে ইন্ডিয়ার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। রাশিয়ার সহানুভূতি একেবারেই পাবেন না, আর রাশিয়ার সহানুভূতি না পালে চীনের সহানুভূতি পাবেন না, তাহলে কার সহানুভূতি পাবেন?
তিনি কি ওই জাতিসংঘে নিযুক্ত তার ডোনাল্ড লু সহ কয়েকজন, পিটার হাস যিনি বাংলাদেশে একটা বেসরকারি কোম্পানিতে চাকরিরত সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন, এই সবের ওপরেই ভরসা করবেন, নাকি তিনি আরেকটু অগ্রসর হয়ে ক্ষমতায় না থাকলেও জো বাইডেন কিংবা বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন তাদের শরণাপন্ন হবেন, তাদেরকে দিয়ে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করবেন? সেই চাপগুলোকে আদৌ কোনো কাজে দেবে? আমার মনে হয় না যে কোনো কাজে দেবে। বাংলাদেশের সুশীল সমাজ যত ন্যারেটিভই তৈরি করার চেষ্টা করুন না কেন, বিএনপির রাষ্ট্রপতি ভাগ্য যেহেতু খুব খারাপ, উদাহরণ তাই বলে, তিনজন রাষ্ট্রপতির বেলায় এরকম ঘটনা যেহেতু ঘটেছে, সেহেতু বিএনপি নতুন করে কোনো ভুল করতে চাইবে না, কারণ অতীত থেকেই মানুষ শিক্ষা নেয়। রাষ্ট্রপতির এই পদে শতভাগ আস্থা আছে এমন কাউকে যদি না বসিয়ে বিএনপি কোনো রিস্ক নিতে চায়, তাহলে বিপদটা তাদেরই হবে। সুতরাং আমরা যতই ভাবি না কেন, আমাদের চাইতে 100 গুণ বেশি তারা ভাবছে। তাদের ভাবনাই শুধুমাত্র দলীয় ভাবনা না থাক, এটা আমরাও চাই। আমরা চাই যে দেশের কল্যাণে এবং রাষ্ট্রপতির মর্যাদা উপযোগী একজনকে করা হোক। এরই মাঝে আমরা দেখেছি যে ডক্টর আসিফ নজরুল তিনি প্রকাশ্যে বলেছেন যে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করা উচিত তার ত্যাগের কারণে। সেই ক্ষেত্রেও আমার কাছে ওই ব্যাপারটা রহস্যজনক মনে হয়েছে যে এই বক্তব্যের আড়ালে তিনি কি মির্জা ফখরুলকে এক ধরনের ডিসকোয়ালিফাই করে ফেললেন? মানে ব্যাপারটা এরকম যদি হয়, বিএনপি সরকার যদি এরকম ভাবে যে আসিফ নজরুল মির্জা ফখরুলকে সুপারিশ করছেন কেন ফেসবুক পোস্টের মাধ্যমে, তার মানে কি এক ধরনের সুসম্পর্ক আসিফ নজরুলদের সঙ্গে মির্জা ফখরুলের আছে? মির্জা ফখরুলের রাষ্ট্রপতি ক্যারিয়ার ধ্বংস করার জন্যই কি এই কাজটা আসিফ নজরুল করেছেন? এই প্রশ্নগুলো আমার জেগেছে। নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। এখন দেখার বিষয়, অপেক্ষা করার পালা। হয়তো সামনে কিছুদিনের মধ্যে ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে, নাকি আমরা মন্ত্রিপরিষদ গঠন, সরকারের শপথের দিন, যেদিন সরকার শপথ নেবে, শপথের বিকেলের আগে, মাত্র 2-3 ঘন্টা আগে, যেমন আমরা হঠাৎ করেই, কেউ কল্পনাও করেনি, হঠাৎ করেই যখন আমরা জানতে পারলাম ডক্টর খলিল হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তখন কিন্তু একটা বড় চমক ছিল। রাষ্ট্রপতির এই অধ্যায়ে বড় কোনো চমক কি আমাদের জন্য অপেক্ষা করছে, যে চমকটা রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার আগে পর্যন্ত আমরা হয়তো কল্পনাও করতে পারছি না? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।